তুই যা আয় করিস মাসে, তাতে তুই কটা আইফোন 17 কিনতে পারবি? You have to go through the grind and you have to keep on doing things over and over again. আলটিমেটলি তো তুই ফেল হয়ে যাবি 3 বছর পরে। সাপ্লি খাবি এবং তুই কেন সাপ্লি খাবি সেটাও তুই বুঝতে পারবি না। আজকে এই আমাদের ডাক্তারদের যে আড্ডায় এবং তার প্রথম পর্ব, এবং আমার সঙ্গে আজকে রয়েছে আমার বন্ধু এবং কলকাতার এই মুহূর্তের একজন উদীয়মান রেডিওলজিস্ট, যার ডায়াগনোসিস এই মুহূর্তে এই কলকাতার মধ্যে বেশ চমক ফেলেছে, ডক্টর দেবরাজ সাহা। আমার বন্ধু, মেডিকেল কলেজে আমরা একসাথেই পড়েছি। তো অনেক ধন্যবাদ দেবরাজ। নমস্কার। কাকে নমস্কার বলছিস জানি না তোকেই। তো আমরা অনেক গল্প করবো আজকে, মানে কারণ তুই একজন রেডিওলজিস্ট, এবং আমরা যারা রেডিওলজিস্টকে বাইরে থেকে মানুষ কতটা কি জাজ করে বা বোঝে আমি জানি না, বাট আমরা যারা ডাক্তার আমরা তারা বুঝি যে রেডিও ভাবিও না, জানিও না যে কে হ্যাঁ যে রেডিওলজিস্ট কারা। ইভেন আমি একটা স্ট্যান্ড আপ, তুইও দেখেছিস মনে হয়, একটা স্ট্যান্ড আপ কমেডির একটা ক্লিপ যেখানে বলছিল যে ও রেডিওলজিস্ট, ওরা তো কি ফটোগ্রাফার না কি একটা বলছিল, গ্লোরিফাইড ফটোগ্রাফার। কিন্তু আমরা জানি যে রেডিওলজি ইজ দ্য টপ ব্রাঞ্চ, ডাক্তারির ওয়ান অফ দ্য টপ ব্রাঞ্চ। তো সেগুলো নিয়ে সব আসবো, তোর এই পুরো জার্নি সমস্ত কিছু নিয়ে, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নেবে। হ্যাঁ এগুলো তো আমরা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি জানি যে তুই নিট পিজিতে যা র্যাঙ্ক করেছিলিস তাতে তুই যে কোনো ব্রাঞ্চ নিতে পারতিস, মানে মেডিসিন, স্কিন, পেডিয়াট্রিক্স, গাইনি, সার্জারি, অর্থোপেডিক্স, কিন্তু সমস্ত কিছু ছেড়ে কেন রেডিওলজি? আমি 2018 সালে যখন আমরা ইন্টার্নশিপ দিলাম, দিয়ে তারপরে যে আমাদের যে র্যাঙ্কটা এসেছিল সেটায় আমি অ্যানেস্থেশিয়া পেয়েছিলাম সে বছর ঘটেছিল আমার বাড়িতে সবাই অ্যানেস্থেশিওলজিস্ট। তো আমি অ্যানেস্থেশিয়া মানে বাড়িতে কারা কারা আমার মা, বাবা, আমার দাদা। আচ্ছা, তো আমি পেয়েছিলাম মানে তোর বাড়িতে মানে সবাই ডাক্তার আর কি। হ্যাঁ, তো আমাদের রানিং ইয়ারে আমি অ্যানেস্থেশিওলজি পেয়েছিলাম সেবা প্রতিষ্ঠানে, যেটা পরে ন্যাশনালে তারপর আমার আপগ্রেড হয়ে যেত। এবার হয়েছিল কি যে আজকে ধর বিকেলবেলা 5টা নাগাদ রেজাল্ট বেরোলো, পরের দিন 4টে নাগাদ দের মধ্যে আমাকে রিপোর্ট করতে হবে, জাস্ট 23 ঘন্টার সময়। তো আমার বাবা আমাকে বললো যে যখন পেয়ে গেছিস তখন নিয়ে নে, কারণ ছেড়ে দেওয়া উচিত হবে না, এমডি ডিগ্রি ছেড়ে দেওয়া উচিত হবে না, কারণ 1 বছর পরেও অনেকে এর চেয়েও খারাপ র্যাঙ্ক করে নে, তারপরে তুই যা করবি কর। কিন্তু আমার তখন মনে হতো যে না, আমি এমডি মেডিসিন করব। আচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞ ছিল আমি এমডি মেডিসিন করব। তার কারণ হচ্ছে আমাদের একজন টিচার ছিল লেটুদা বলে, তো তার থেকে আমি ইন্সপিরেশন ছিল আমার, তো আমি মেডিসিন করবো এই ভেবে রেখেছিলাম। কিন্তু বাবার সঙ্গে কথা বললাম তখন, দিয়ে বাবা বললো না না নিয়ে নে। এবার বাড়িতে বাবা বলে দিয়েছে একটা জিনিস, তো সেটা কি আর মানবো। তো আমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম এই ভেবে যে পরের দিন ভর্তি হয়ে যাবো, অ্যানেস্থেশিয়া ভর্তি হয়ে যাব। তো পরের দিন সকালবেলা উঠলাম, তখন মা আমাকে বলছে যে তো বাবা সারা রাত ধরে ফোন করে গেছে, একবার বাবার সঙ্গে কথা বল। তখন বাবা আমাকে বলল যে ঠিক আছে, 1 বছর পর যা হওয়ার দেখা যাবে। মানে এটা বাবা নিজেই কনভিন্স হয়ে গেল? বাবা নিজেই বললাম সারা রাত শুইনি, আমি ভাবছিলাম, তো 1 বছর পর তারপর যেটা হবে দেখা যাবে। যদি আরো খারাপ হয় হবে। আমি ততক্ষণ পড়া শুরু করেছিলাম পরের বছরের জন্য, কারণ আমাদের সময় জেনারেলি এটা ছিল যে হ্যাঁ আমরা ড্রপ নেবো, আমরা ভেবেই রাখতাম যে আমরা 1 বছর তো ড্রপ নেবো। ইন্টার্নশিপে আমাদের খুব হেক্টিক ছিল, এবং এখন যেরকম অনলাইন রিসোর্সেস এসছে সেরকম অনলাইন রিসোর্সেস নেই যে আমরা ইন্টার্নশিপ করতে করতে এমসিইউ করে নেবো। তারপর আমি 1 বছর পড়লাম, দিয়ে আমি এমন একটা র্যাঙ্ক পেলাম ভালো, 340, যেটা অল ইন্ডিয়া পেয়েছিলাম। তো সেটা আমি সহজভাবে বোঝাতে গেলে আমি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কলেজে যে কোনো আমি সিট পেতাম। মানে তো স্টেট র্যাঙ্ক আমার মনে হয় টপ 12-13 স্টেটের মধ্যে। তারপরে কথাবার্তা হলো বাড়িতে, যখন রেডিওলজি পাচ্ছি তখন রেডিওলজি নিয়ে নেওয়া উচিত। কেন তো মেডিসিন পছন্দ ছিল। হ্যাঁ, এবার সেটাই ব্যাপার যে রেডিওলজি পাচ্ছি। এবার তার কারণ একটা হচ্ছে যে আমি প্রচন্ড টাইপ এ পার্সোনালিটি, মানে টাইপ এ পার্সোনালিটি বুঝবে না কেউ। হ্যাঁ, এবার টাইপ এ পার্সোনালিটি মানে হচ্ছে যে যেটা করব সেটা পারফেকশন দিয়ে করার চেষ্টা করব। তুই পারফেকশনিস্ট, হ্যাঁ আমির খানের মতো। মানে হয়তো আমি খুব বেশি জিনিস চেষ্টা করি না, কিন্তু এবার আমি যেটা করতে যাই সেটাতে আমি যদি এবার যদি সেটা না হয় তাহলে এটা আমাকে প্রচন্ড স্ট্রেসড আউট, বার্নড আউট করে। মানে তোর মনে হলো যে মেডিসিন নিলে হয়তো মিস ডায়াগনোসিস যদি হয়ে যায়। বাবার সঙ্গে কথা হলো, তো বাবা বললো যে রেডিওলজির ব্যাপারে এমবিবিএস অবধি আমাদের অত এক্সপোজার থাকে না, তাই আমরা এক্স্যাক্টলি জানি না যে রেডিওলজি কি করে।
আমাদের যেটা বাইরে থেকে দেখে মনে হয় সেটা অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু হয় না। মানে আমরা যখন রেডিওলজি নিলাম, আমি তারপরে এরপরে আমি যখন ঘটনায় আসবো যে আমি রেডিওলজি যখন স্ট্রিমটা নিলাম, তখন আমার পুরো পার্সপেক্টিভ টুয়ার্ড মেডিকেল সায়েন্স কিরকম বদলে গেল। কারণ আমরা রেডিওলজি সম্বন্ধে জানি না রেডিওলজি কি করে, কি না, বাইরে থেকে রেডিওলজিস্ট বলতে যারা এমনি অনেকে জানেই না। হ্যাঁ, এবার যারা জানে তারা জানে যে রেডিওলজিস্ট মানে ওই ওই এক্সরে দেখে একটা সই করে দেয়, এবং এবং বেশিরভাগ মানুষ এটা ভাবেন যে ওই যারা রয়েছেন তারাই সবটা লিখে দেয়, হ্যাঁ, একজন শুধু যায়, সে গিয়ে একটা সই করে দিয়ে টাকাটা নিয়ে চলে যায়। এক্স্যাক্টলি। বা হয়তো কিছু মানে হয়তো আমি তো বলছি, আমি যখন এখন ইউএসজিও করি, আমাকে অনেকে বলে দাদা আমি কি করব, হ্যাঁ দাদা আমি মানে আমাকে পেশেন্টরা দাদা বলেও অনেক সময় বলে। তো মানে তুই যে ডাক্তার সেটা হ্যাঁ, বুঝতে পারে মানে না অনেক সেটাই সময়। পেশেন্টদের কাছে অবভিয়াসলি রেডিওলজিস্টদের রোল কতটা, মানে ওরা কতটা জানে এই জিনিসটা, এই অ্যাওয়ারনেসটা কম। কিন্তু আসল লাইফ সিনারিওতে এমন একটা জায়গায় রেডিওলজি আছে, সেটা আমি আস্তে আস্তে বলবো। কিন্তু আগে আমি সেই ঘটনাটাতে যাই যে কি হয়েছিল। তো তখন বাবা বললো যে এখন এমন অবস্থা যেখানে রেডিওলজি ছাড়া কোনো কিছু চলে না, কোনো ডায়াগনোসিস রেডিওলজি ছাড়া হবে না। সে মেডিসিন হোক, সার্জারি হোক, অর্থোপেডিক্স হোক, পিডিয়াট্রিক্স হোক, গাইনোকোলজি হোক, অবস হোক, তো যে কোনো ব্রাঞ্চেই আলটিমেটলি ডায়াগনোসিস রেডিওলজিস্টরা দেবে। সেই কারণে রেডিওলজি, আমি একটা কথা আমি আমার পিজি লাইফে আমার জুনিয়রদেরকে বলেছিলাম যে রেডিওলজি কান্ট বি আ লাভ ম্যারেজ, ইটস অলওয়েজ অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ। বাট সেই অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হওয়ার পরে আমরা মনে করি যে না এই ডিসিশনটা নিয়েছিলাম এবং ঠিক নিয়েছিলাম, কি ভুল নিয়েছিলাম সেটা আবার পরে বিচার্য, অনেকের কাছে অনেক রকম। কিন্তু রেডিওলজি কেউ এটা বলতে পারে না যে আমি রেডিওলজি চেয়েছিলাম এবং আমি রেডিওলজি পেয়েছিলাম। এটা হার্ডলি খুব মিনিস্কিউল। না, আমরা বেশিরভাগ মানুষেরাই নয় মেডিসিন চাই, নয় সার্জারি চাই, না সার্জারি চাই। কিন্তু যারা আলটিমেটলি রেডিওলজি নেয় তারা র্যাঙ্ক করার পর রেডিওলজি নেয়। তো রেডিওলজিতে মানে তোর যে জার্নি সেটাতে আমি পরে আসছি, তবে রেডিওলজি নিয়ে যে তুই মানে যেটা বললি না, যেটা আমরা প্রত্যেকে জানি অ্যাটলিস্ট আমাদের এই ডাক্তারি ফিল্ডে, যে রেডিওলজি ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চ যেখানে আমরা আজকের দিনে বলছি, আজকের 2025-এ দাঁড়িয়ে, যে ডাক্তারদের আজকের দিনে আয় করা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ যারা এত মেডিকেল কলেজ খুলছে, যেখানে এত ডাক্তার বেরোচ্ছে এবং বেসিক্যালি একজন যে এমবিবিএস পাশ করেছে সেও প্র্যাকটিস করছে, আমি মেডিসিনে এমডি আমিও প্র্যাকটিস করছি, যে ডিএম সেও প্র্যাকটিস করছে, এবং বুকে ব্যথা হলে 3 জনের কাছে যে কোনো কারোর কাছে পেশেন্ট যেতে পারে, এটা একটা। 2 হচ্ছে মেডিকেল কলেজগুলো খুব স্যাচুরেটেড, নতুন করে রিক্রুটমেন্ট হওয়াটা খুব ডিফিকাল্ট, একটা ক্রাইসিস সিচুয়েশনের দিকে এখনো হয়তো হয়নি কিন্তু এগোচ্ছে। বাট সেখান থেকে রেডিওলজি ইজ ওয়ান অফ দ্য ব্র্যান্ড, যেটা মোটামুটি প্রচুর টাকা পয়সার, মানে ডাক্তার যে অ্যাকচুয়ালি আয় করতে পারে সেটা একমাত্র এমন একটা রেডিওলজি। কারণ আমরা মেডিসিন হোক বা যে কোনো ব্রাঞ্চ হোক টাইম লাগে, কিন্তু আমার মনে হয় রেডিওলজিস্ট, ইফ ইউ আর এ গুড রেডিওলজিস্ট, আমার মনে হয় ডে 1 থেকেই লক্ষ্মী সহায়। এবারে আমি আসছি, সেটা হচ্ছে যে এটা খুব ইজি কথা আছে যে দের আর নো ফ্রি লাঞ্চেস ইন দ্য ওয়ার্ল্ড। তো মানে কেউই, তুই রেডিওলজি নিস বা এন্টারপ্রেনারশিপ করিস বা মেডিসিনে করিস বা সার্জন হোস, যে কোনো জায়গায় ইট ইজ হাউ মাচ ভ্যালিউ ইউ গিভ টু দ্য সোসাইটি, তুই সেরকমভাবে টাকা রোজগার করবি। এবং তার জন্য যেটা হয় তুই স্কিল্ড ওয়ার্কার হয়, আনস্কিল্ড ওয়ার্কার হয়, স্কিল্ড। এবার রেডিওলজিতে কেন ডিমান্ড বেশি, তার একটা মেন জিনিস হচ্ছে আজকে চাইলে মেডিসিনে 10টা থেকে 20টা সিট করা খুব ইজি যদি এক সরকার চায়। কিন্তু সরকার যদি চায় রেডিওলজি 10টা থেকে 12টা সিট করতে গেলেও, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এমআরআই মেশিন কতগুলো হচ্ছে, সিটি কত। তো রেডিওলজি ইজ ক্যাপেক্স ড্রিভেন। প্রথম কথা রেডিওলজি তুই বলছিস সিট মানে লোক কম, হ্যাঁ লোক কম। তো কারণটা হচ্ছে ইট ইজ ক্যাপেক্স ড্রিভেন। ক্যাপেক্স ড্রিভেন মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ড্রিভেন। তো মানে তোকে খরচা করতে হবে টু সেট আপ ডিফারেন্ট কলেজেস অ্যান্ড টু সেট আপ ডিফারেন্ট কলেজ সেট আপ করলে হবে না, সেট আপ ডিফারেন্ট রেডিওলজি সেন্টার্স। সেই কলেজে সিটি, নিজস্ব এমআরআই মেশিন এগুলো থাকলে তাহলে তুই সেরকম, এবং শুধু থাকলেও না, সেরকম অনুযায়ী কেস লোড বাড়াতে যেতে হবে, তাহলে আমি রেডিওলজি সিট বাড়াতে থাকবো। তাই আমি যদি যতই সিট বাড়াই, কিন্তু রেডিওলজি সিট আমি তত বাড়াতে পারবো না। এবার সেই কারণে যেটা বলে যে একজন রেডিওলজিস্ট যখন শুরু করবে, তার স্টার্টিং স্যালারি উইল বি মাচ হায়ার দ্যান ইটস ওন পিয়ার গ্রুপ, এবং নট অনলি স্টার্টিং স্যালারি, জব পেতে তো অসুবিধা হবে না, পেয়ে যাবে ইজিলি এবং টাকা হবে। তুই মোটামুটি 3 বছর হলো পাস করেছিস, তুই যদি সরাসরিও না বলিস, এটা সবাই জানতে চায়, তোর বয়সও এখন জাস্ট 30 ক্রস করেছে, এরকম একটা সময়
তুই 2 বছর হলো রেডিওলজি পাশ করে বেরিয়েছিস, তুই কলকাতাতে রয়েছিস, ওয়েস্ট বেঙ্গলে রয়েছিস, যেখানে লোকে ভাবে যে ওয়েস্ট বেঙ্গল তো মানে খুব একটা ইকোনমিক্যালি স্ট্রং জায়গায় নেই, এরকম লোকে ভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে বসে তুই যা আয় করিস মাসে, তাতে তুই কটা আইফোন 17 কিনতে পারবি এক মাসে? মানে তুই যদি একটা জাস্ট ধারণা দিস। আইফোন 17 তো কিনে নেওয়া যাবেই আরামসে, মানে একটার বেশি কেনা যাবে। হ্যাঁ একটার বেশিই কেনা যাবে। আমি একদম সত্যি কথা বলছি, যদি একজন রেডিওলজিস্টের মিনিমাম ভ্যালু 2 লাখ টাকা মাসের কম নয়, মিনিমাম বেশি। হ্যাঁ এবার তুই তার বেশি আয় করছিস। হ্যাঁ নর্থ অফ 2 লাখ। এবার তুই যতটা তার ভ্যালু অ্যাড করতে পারবি, যত দুই এর নর্থে তুই যত যেতে পারবি, তুই যতটা নিজেকে নিংড়াতে পারবি, তত তুই এবং তোর কতটা স্কিল রয়েছে, কতটা স্কিল রয়েছে। একজন রেডিওলজিস্ট তোর জানা, মানে ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, আমি বাইরের রাজ্যের কথা বলি না, মাসে কত হাইয়েস্ট আয় করে একজন রেডিওলজিস্ট, কি মনে হয়? এবার রেডিওলজিস্টের মধ্যে দুটো ভাগ আছে, একটা ডায়াগনস্টিক রেডিওলজি, একটা ইন্টারভেনশন রেডিওলজি। না, আমি ডায়াগনস্টিক রেডিওলজিটার কথা বলছি, যারা এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি এগুলো। তাহলে আই গেস মাসে হাইয়েস্ট কত টাকা আয় করতে পারে? হাইয়েস্ট যদি সেভাবে দেখি, আমার যতদূর ধারণা 7 থেকে 7-8 লাখ টাকা মাসে হাইয়েস্ট করতে পারে। হাইয়েস্ট করতে পারে ওয়েস্ট বেঙ্গলে বসে। হ্যাঁ করতে পারে, সে যদি সকাল থেকে রাত অবধি খাটে করতে পারে। দেখ, আমার মনে হয় যারা শুনছে তারা ভাবছিল যে ডাক্তারি হয়ে পয়সা টয়সা নেই, তাহলে অ্যাটলিস্ট তারা আশা পাবে যে মাসে 7-8 লাখ টাকাও আয় করছে ডাক্তাররা রেডিওলজি করে। এবার যে কোনো জায়গায়, সেটাই আমি বলছি। এবার এই যে জিনিসটা আমরা বলে দিচ্ছি না যে ডাক্তার হয়ে এমডি রেডিওলজি হলে যে কোনো স্ট্রিমেই, সেটা তো সব জায়গাতে আমি বলে স্ট্রিমেই আমি টপ পার্সেন্টাইলে গেলে আমি ভালো করব। মানে পয়সা সবসময় বাই প্রোডাক্ট, পয়সা হচ্ছে বাই প্রোডাক্ট, মানে যে কোনো জিনিসের তুই টপে যেতে হবে, এবং অবভিয়াসলি তার জন্য পরিশ্রম, স্কিল এবং লাক, তিনটে জিনিসই লাগবে প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমার একটা বিষয় যেটা জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে আমরা যারা মানে সরাসরি পেশেন্টদের ট্রিটমেন্ট করি বা হাসপাতালে যারা যুক্ত রয়েছেন, আমাদের এমনিতে সবসময় একটা ভয় থাকতে হয়, বিশেষ করে আজকের দিনে কখন মানে কি একটা হয়ে গেল, অনেক সময় অনেক কিছু হয়, এবং তারপরে পেশেন্ট পার্টি এসে ঝামেলা করছে, প্রচুর ডাক্তারদের উপর দেখিসই মারধর হচ্ছে, এই সমস্ত ঘটনা ঘটছে। সেখান থেকে আমরা মনে করি রেডিওলজিস্টরা অনেক প্রিভিলেজ, মানে তাদের কাচের ঘরে ঠান্ডায় বসে থাকে, কেউ তাদেরকে দেখে না, তারা নিশ্চিন্ত রয়েছে, একদম কুল লাইফ। মানে যদি ভুল করে তাতেও কোনো বিপদ নেই, মানে ভুল করলে ঠিক আছে, রিপোর্ট ভুল, আলটিমেটলি ডাক্তারদের, রেডিওলজিস্টরা শুধু লিখে দেয় প্লিজ কোরিলেট ক্লিনিক্যালি, এরকম একটা আমরা ভাবি। রেডিওলজিতে তো কোনো চাপই নেই। তো আমি আজ তোকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি, তুই কি কখনো কেস খেয়েছিস? মানে রেডিওলজিস্টরা কি কেস খায়, এবং তুই কি কখনো কেস খেয়েছিস বা এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে রেডিওলজিস্টরাও চাপে পড়তে পারে বা বিপদ আসতে পারে, আর যদি আসে তাহলে সেটাকে তুই কিভাবে ট্যাকেল করিস? আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট যেটা থাকে সেটা কম্পিউটারাইজ টাইপ করা থাকে, এবং প্রত্যেকটা ডকুমেন্ট বিকামস আ মেডিকো লিগাল ডকুমেন্ট। আজ যদি আমরা কিছু একটা জিনিস দিই, সেটা আমরা আজকের দিনে দিচ্ছি, আজ থেকে 14 দিন পর বা আজ থেকে 2 মাস পর সেই জিনিসটা থাকবে কি থাকবে না, সেটা সম্বন্ধে গ্যারান্টি আমরা সেই মুহূর্তে তো দিতে পারবো না। মানে আজকে একটা টেস্ট করলি, হয়তো টিউমার নেই, 2 মাস পরে টিউমার হয়ে গেছে। মোস্ট অফ অল যে আমরা মানুষ, ভুল হতেই পারে, যে কোনো জিনিসে ভুল হতে পারে, প্রত্যেকের ভুল হবে, এবং প্রত্যেকের সেই রাইটও আছে যে কোর্টে যাওয়ার। কোর্টে অবভিয়াসলি আমাকেও একবার যেতে হয়েছিল। মানে সেটা কি হয়েছিল? মানে যে আমি একটা সিস দিয়েছিলাম, তো সেটা 6 মাস পরে সেই সিসটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। এবার পেশেন্টের মানে তুই বলেছিলি সিস্ট আছে, হ্যাঁ 6 সপ্তাহ পরে আরেকজন রেডিওলজিস্ট করেছে, তখন আর সিস্টটা নেই, সামহাউ নেই, তখন ন্যাচারাল কোর্সই হয়তো নেই, ডিসঅ্যাপিয়ার করেছে। এবার সেটা নিয়ে কেউ একজন গেছে কোর্টে, যে আমার মনে হয়েছিল এবার সিস্টার জন্য আমাকে অপারেশন করতে বলা হতে পারে, আমাকে বলা হয়েছিল অপারেশন করতে, মানে সে কিছু করেনি, মানে সে এমনিতেই, মানে যেহেতু হ্যাঁ তুই কেন বলেছিলিস যে সিস্ট আছে সেই জন্য কোর্টে চলে গেছে, মানে এটা মানে যথেষ্ট রিস্কি ব্যাপার। হ্যাঁ মানে যে কারণে, এবং প্রবলেমটা হচ্ছে যে আমরা যতটাই ভেবে করি, যতটাই জিনিসপত্র ভেবে চিন্তে করার চেষ্টা করি, আমাদের নামে কমপ্লেন বা আমাদের নামে নেক্সট অ্যাটাক কিভাবে আসবে সেটা আমরা জানি না। এই যে তুই বললি যে এই কোর্টে গেছে, মানে তুই একটা রিপোর্ট করেছিলিস যেখানে তুই বলেছিলিস সিস্ট আছে, এবং তারপরে যাই হোক আবার কিছুদিন 2 মাস পরে হয়তো সে রিপিট করে দেখে সিস্ট নেই, এবং সে কিছুই করেনি, মানে তাতে তার কোনো খরচ টরচ কিছু হয়নি, কিন্তু সে শুধুমাত্র তোর এগেন্সটে কোর্টে চলে গেল। এইটার জন্যই অনেকে আমাকে অনেক জায়গায় প্রশ্ন করে, ডাক্তারি তো সেবা, চ্যারিটি। তখন তাদেরকে আমি এই কথাটাই বলি, ডাক্তারি যদি চ্যারিটি হতো তাহলে কি ডাক্তারদের এগেনস্টে কোর্টে যেত লোকে, বা ডাক্তারদেরকে এসে মারতো, বা ডাক্তারদের ভুল নিয়ে লোকে বলতো? ডাক্তারি সেবা এই জিনিসটা, এই কনসেপশনটা তৈরি করেই একটা মুশকিল হয়েছে। ডাক্তার ইজ এ সার্ভিস, উই আর প্রফেশনালস,
এই যে তুই তুই বললি না তোর একটা রিপোর্টের যেটা আদৌ হয়তো ভুল নয়, কিন্তু তোর হ্যারাসমেন্ট হলো তো। এবার এটা নিয়েই বলতে চাই, মুন্না এই ভাই যে- এমবিবিএস বলে একটা সিনেমা আছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে প্রথম সিনেই ডিন বলছে যে আমার এই হাত আছে, এই আমার হাতটা তখনই কাঁপবে যখন আমি জানবো যে আমি আমার মেয়ের অপারেশন করছি। অ্যাকচুয়ালি ঠিক সেটাই। তো আমার কাছে পেশেন্ট হচ্ছে একটা সাবজেক্ট, সেটাই। পেশেন্ট হচ্ছে একটা সাবজেক্ট। এবার আমি ল নিয়ে কোনো কথা বলতে চাই না। অবভিয়াসলি যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজেরা ডাক্তারদেরকে কনজিউমার আর এতে নিয়ে আসতে সেভাবেই তো দেখে। অবশ্যই এটা তো নিয়ে আসে- একদম মানে হ্যাঁ, ডাক্তারিরা তো মানে কোনো কোর্টের অসুবিধা কাছে তো নেই। ইটস মানে একটা হ্যাঁ, বিজনেস, একটা সার্ভিস, অবভিয়াসলি যেখানে একজন সার্ভিস দিচ্ছে, একজন একজন সার্ভিস service পাচ্ছে, পাচ্ছে। ভুল হলে তার এগেইনস্টে কোর্টে যাচ্ছে, সে তার এগেইনস্টে পয়সা দিচ্ছে। তো এইটাই তো ব্যাপার। ব্যাপার তো তাহলে একদম। আমার মনে হয় তখনই মানে আমার মনে হয় তখনই কেউ দাবি করতে পারে যে ডাক্তারি চ্যারিটি, যখন এগুলো সব উঠে যাবে, যে ডাক্তার ভুল করলেও কোনো না কোনো কিছুই চ্যারিটি হতে পারে না, লাইফে কোনো কিছুই চ্যারিটি না। সেটাই। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ডাক্তার একটা প্রফেশন, যে প্রফেশনটা প্রফেশনটা ইজ রিলেটিভলি নোবেল। সেটাই সেটাই এবার টিচিং এর মতো, হ্যাঁ টিচিং মানে ডাক্তারি। obviously, হ্যাঁ obviously, আমি যখন সকালবেলা যাব ডাক্তারি করতে বা আমি টিচারি করতে, তখন আমার যে মাইন্ডসেটটা থাকবে যে আই উইল গিভ মাই বেস্ট। Best. আমি এটাই যে main। পড়াশোনা করেছি, আমাদের যে হিপোক্রেটিক ওতে আমরা যেটা নিয়েছি যে আমরা কোনো কাস্ট, রিলিজিয়ন, ক্রিড, সেটাই। সোসাইটি সেগুলো দেখবো না। সেইগুলো না দেখে আমরা প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে আমাদের বেস নলেজ অনুযায়ী, এবার আমার যেটা বেস নলেজ সেটা তোর বেস নলেজ না হতে পারে, সেটাই। তোর যেটা বেস নলেজ আমার সেটাই। সেটা বেস নলেজ না, পুরোটাই। আমার যেটা বেস নলেজের বেসিসে আমি তাকে সেই আমার সার্ভিসটা দেবো, সেটাই, সেটাই। আমি আমার রিপোর্টটা দেবো, আমি কিন্তু এটা সার্ভিস, আমি সেটাই বলছি, এটা হ্যাঁ, একটা এটা একদম service। যেমন, এটা একটা এবং সেই জন্যই professional মানে service। আমি এটাই মনে করি, আমাকে আমার স্যার মানে আমি আমার ডাক্তারির সব থেকে, যেরকম তুই লেটুদার কথা বলি, আমারও একজন গুরু আছেন ডক্টর NM বিশ্বের, উনি NRS এর প্রফেসর ছিলেন। তো উনি আমাকে একটা কথা মানে বলেছিলেন যে যেমন আমি এখন প্র্যাকটিস করছি, পেশেন্ট আসে, ধর 30টা পেশেন্ট এলো, তো আমি ধর সকাল 9টায় বসেছি, বিকেল 5টা বেজে গেছে, 30টা অনেকক্ষণ টাইম লাগে, 15-20 মিনিট লাগে এক একজন পেশেন্টকে দেখতে। তো আমাকে বিশ্বাস স্যার বলেছিলেন যে যখন 30 নম্বর পেশেন্টটা এলো, তখন তো তুমি ক্লান্ত, মানে তুমি আর সেই অনেকে একই রকম কথা বলে না, যে গ্যাস হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, পেটের সমস্যা, মাথা ব্যথা করছে, সারা শরীর ব্যথা, এগুলো অনেকেই বলে। তুমি তো ক্লান্ত, কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি 30 নম্বর পেশেন্ট দেখছো, কিন্তু ওই পেশেন্টের কাছে কিন্তু তুমিই প্রথম, মানে তোমার জন্যই ও বসে আছে। তাই তুমি 1 নম্বর পেশেন্টকে যেভাবে দেখছো, সেভাবে যদি 30 নম্বর পেশেন্টকে দেখতে না পারো, তাহলে দেখোই না পেশেন্ট। অবভিয়াসলি আমার বডি যতটা নিতে পারবে সেটাই। আমি ততটাই করব। সেটাই, যেরকম জেনারেলি এই মুহূর্তে আমি যখন কাজ করি, আমি জেনারেলি আই স্টার্ট মাই ডে অ্যাট 9:30 10 এন্ড আই এন্ড মাই ডে অ্যাট 6, এবং আমি আমার বেস্ট দেবো। বেস্ট, সেটাই। আসল কথা হচ্ছে রেডিওলজিস্টরা তার মানে এসি ঘরে শান্তিতে থাকে না, তাদেরও মাথায় চাপ থাকে, তারাও কেস খায়। হ্যাঁ মানে অবভিয়াসলি, মানে এই যে তুই বলছিস না যে টাকা পায়, এই যে লোকে জানে যে টাকা পায়, তার পিছনের সিনটাও তাকে দেখতে হবে। সেটাই। কেউ কখনোই তোকে এমনি এমনি টাকা দিয়ে সেটাই, দেবে না, সেটাই। পৃথিবীতে কেউই কখনো 1 টাকাও দেয় 1 না। টাকাও, there are no free lunches in the world, সেটাই। তোকে কেউ কখনো 1 টাকাও এমনিতে ফ্রিতে দেবে না। সব কারণ কি থাকে। করছে? তো এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গাতে আসবো, সেটা হচ্ছে যে আমরা দুজন একই কলেজ, মেডিকেল কলেজ থেকে পড়েছি, কিন্তু আমি যেরকম ফার্স্ট জেনারেশন ডাক্তার আমার ফ্যামিলিতে, কিন্তু তোর আমার মনে হয় গ্রাফটা পুরো অন্যরকম, তোর বাড়িতে সবাই ডাক্তার, এবং আমার মনে হয় তুই একাডেমিক্যালি বরাবর খুব স্ট্রং ছিলিস। তুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিলিস, যেখানে ক্লাস 5 আমি অ্যাডমিশন দিয়ে একদম ফেল করে যাই। জয়েন্টে আমার মনে হয় তুই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 14 র্যাঙ্ক করেছিলিস, 14, এবং টিভি চ্যানেলে গেছিলিস, যেটাও আমার স্বপ্ন ছিল, কিন্তু আমার কোনোদিন সেই সময় সফল হয়নি। তারপরে তুই এতবার না, না, চ্যানেলে এসেছিস যে আর না না, কিন্তু ওইটা মানে ওই বয়সে ওটা খুব ইম্পর্টেন্ট। আমি যাই হোক, আমার র্যাঙ্কও আমি বলছি না, আমার মনে আছে তোর সাথে আমার যখন প্রথম কথা হয়েছিল, তখন আমি তোকে বলেছিলাম যে আমার 80, আমি তোকে বলছিলাম যে আমার খারাপ লাগছে, বায়োলজিটা এত খারাপ হলো, না হলে আমার র্যাঙ্কটা টপ 20-তে আসতো। তখন তুই আমায় বলেছিলিস যে কি রে ভাই, তুই 100-র মধ্যে র্যাঙ্ক করে তুই খুশি নস। যাই হোক, তুই হ্যাঁ, মানে লোকে এবার যদি 14 র্যাঙ্ক করেও লোকে ভাবতে পারে যে আমি 10 আমি ফার্স্ট হলাম না কেন, ফার্স্ট হলাম না কেন, তো নিজের খুশিটাকে একটা ডিফাইন করে নিতে হয়। সত্যি কথা বলতে 14 র্যাঙ্ক করে তুই খুশি হয়েছিলিস? আমি 14 করেছিলাম, যদি 80 র্যাঙ্ক করতাম আমি সমান খুশি হতাম, মানে আমি একদম ইয়ার্কি মারছি না। এবার আমি ভালো করেছিলাম, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। না, আমাকে তুই একবার বল, তুই 14 র্যাঙ্ক করলি ওই মুহূর্তটা, মানে
টিভিতে অ্যানাউন্স শুনছি। হ্যাঁ, এবার আমি ওই বলছি ওটার যে পরে কি ঘটেছিল? 2012 সালে যেটা হয়েছিল যে প্রথমবার 1 থেকে 20 অ্যানাউন্স হয়েছিল, এবং আর সেটা আগে অবধি দুপুর দুটো, আর তারপরে 3টের সময় ওয়েবসাইটে রেজাল্ট এসেছিল। তো তো 2টোর সময় যখন অ্যানাউন্স করলো হ্যাঁ, তোর নাম বললো কেমন, মানে ওটা তারপরে কি কি ঘটলো সেই দিনটা? সেই দিনটা আমাদের বাড়িতে আমি ওপরের ফ্লোরে টিভি দেখছিলাম আর নিচে, মানে খবরটাই দেখছিলি? হ্যাঁ খবরটা দেখছিলাম আর নিচে বাবা মা দাদা দেখছিল, তো আমি চুপচাপ দেখছিলাম। এবার যখন 7 নম্বর র্যাঙ্ক আমাদের একজন স্কুলের স্টুডেন্ট ছিল, 12 নম্বর র্যাঙ্ক আমাদের স্কুলের একজন স্টুডেন্ট ছিল, 12 না 11, দুজন হয়ে গেছে। তো আমি ভাবছি যে এরা যদি হয়ে যায় তাহলে আই থিঙ্ক, কারণ তার আগে আমাদের সেবারে নম্বর মানে একদম ট্রান্সপারেন্ট ওএমআর আপলোড হয়েছিল, মানে সেই সময় 2012 সালে। তারপরে ওরা অ্যানসার, মানে যেটা এখন লোকে ভাবে, ওরা ওএমআর আপলোড করেছিল, অ্যানসার কি আপলোড করেছিল সেটাকে চ্যালেঞ্জ করেছিল, এবং তারপরে কারেক্টেড অ্যানসার কি আপলোড হয়েছিল, মানে আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি মোটামুটি আমার জানতাম যে আমি 200-র মধ্যে এত পেতে পারি এবং আমার এই বন্ধুরা এত পেতে পারে। তো আমি যখন দেখলাম যে 11 নম্বরে চলে এসছে, তো আমি ভাবলাম যে এবার হয়তো হতে পারে। তার আগে আমি একটা খুব ফ্র্যাঙ্ক কথা বলছি, আমি সকালবেলায় আমাকে আমার দাদা জিজ্ঞেস করেছিল তুই কতর মধ্যে র্যাঙ্ক করতে পারিস, এবারে 1 থেকে 20 অ্যানাউন্স করবে। আমি বলেছিলাম 11 থেকে 20। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে 14 হলো, অবভিয়াসলি বিশাল খুশি। তারপরে কি হলো? তারপরে তো টিভি চ্যানেল থেকে, হ্যাঁ তারপরে গেছিলাম বিভিন্ন জায়গায়, তো সেই টিভি চ্যানেলে ইন্টারভিউ এসব তো থাকে, বাট সে সময় অবভিয়াসলি খুব ভালো লেগেছিল। এবং সেই ভালো লাগার একটা মেন কারণ হচ্ছে আমাদের ছোটবেলায় বলে দেওয়া হয় যে 11-12টা ভালো করে পড়াশোনা করে নাও, তারপরে লাইফ সেট হয়ে যাবে। এবং আমি এটাকে খুব লিটারালি সিরিয়াসলি নিয়েছিলাম, যে এবার লাইফ সেট। আর তো এবার তো হেডেক নেই, কিন্তু এবার যে হেডেক শুরু সেটা আমি জানতে পারলাম। তোর যত ডিপ্রেশনের একটা স্ট্রেস সব তারপরে মানে ব্যাপার হচ্ছে যে 11-12 কি ইম্পর্টেন্ট নয়? অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট। বা সারা জীবনেই একটা জিনিস মেন, যে যদি তোর অ্যাটিটিউডটা তৈরি করে, সেটাই মেন। তোর ওই অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আরেকটা ব্যাপার হচ্ছে 12 অবধি যারা, এই আমিও যাদেরকে পড়াই তারা খুব চাপ নেয়, কিন্তু আমি ওদেরকে বোঝাতে পারি না যে 12 অবধি ওরা শুধুমাত্র একটা পড়াশুনোই করাটা ওদের কাজ, কিন্তু আমরা যত বড় হতে থাকি তখন কিন্তু মানে আমাদের উপর এক্সপেকটেশন বাড়ে, এবং তখন কিন্তু পড়াশুনো ছাড়াও আরো ডিফিকাল্ট জিনিসপত্র চ্যালেঞ্জের সামনে আসতে থাকে। সেগুলো কিন্তু অনেক বেশি কঠিন। মানে তুই সেই সময় দাঁড়িয়ে তুই যেটা বললি না যে তুই ওপরের ঘরে বসে দেখছিস খবরের চ্যানেলটা, তোর তো একটা লাইফের একটাই জিনিস, তুই ভাব তোর বাবা নিচে বসে আছে, সে হয়তো একটা ওটি করে এসছে আর একটা ওটি করতে যাবে, মাঝে আবার তোকে নিয়ে স্ট্রেস নিচ্ছে, সেখান থেকে আবার একটা ওটি করতে গিয়ে সে অজ্ঞান হবে কি হবে না, মাঝপথে ওটি করতে করতে যে মানে টোটাল স্ট্রেস। যত আমরা বড় হতে থাকি, মানে এই যে 11-12 যারা পড়ে তারা ভাবে যে এটাই বোধহয় সব থেকে চাপ, কিন্তু অ্যাকচুয়ালি জীবন তো তার থেকে অনেক বড় কিছু। যে অল ইটস ইম্পর্টেন্ট ইজ অ্যাটিটিউড। যাই হোক, তুই মেডিকেল কলেজে গেলি, 14 র্যাঙ্ক করে গেলি। এবার আমি জাস্ট তোকে জিজ্ঞাসা করবো, মেডিকেল কলেজে যাওয়ার পরে টপ 10 এর মধ্যে তুই ছিলিস মেডিকেল কলেজে, সেখানে গিয়ে কোনো বড় ধাক্কা, মানে যেটা আমরা বলি মেডিকেল কলেজে ফেল করা খুব ইজি, হ্যাভ ইউ এভার ফেলড মেডিকেল কলেজ যাওয়ার পরে? যে ফেল করাও কি পসিবল এরকম স্টুডেন্টের পক্ষে? যে তোর জীবনে কখনো সাপ্লি ফেল কোনো সেমিস্টারে কোনো কিছুতে এসছে, বা কিসে এসছে, বা কোথায় এসছে, নাকি তুই সবসময় একদম স্ট্রেট ব্যাটে বেশি নাম্বার পেয়ে বেরিয়ে গেছিস? না, ফার্স্ট ইয়ারটা আমার জীবনের প্রথম কিছু একটা ঘটনা ঘটে গেছিল, তারপর আমি ফার্স্ট ইয়ারে খুব ভালো পড়াশোনা করেছিলাম। মানে তোর হার্ট ব্রেক হয়েছিল? হ্যাঁ, হার্ট ব্রেক হয়েছিল। তুই আরো পড়াশোনা দিয়ে প্রচুর পড়াশোনা করেছিলাম, দিয়ে গ্র্যান্ড অনার্স পেয়েছিলাম অ্যানাটমি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তিনটেতেই অনার্স, মানে 75% নম্বর। তারপরে আমাদের নেক্সট পরীক্ষা ছিল 1.5 বছর পরে। এই পরীক্ষাটা ছিল 8 মাসের মধ্যে, ঢুকে 8 মাসের মধ্যে, আর তারপরে পরীক্ষাটা ছিল 1.5 বছর পরে। এবার আমাদের কি হতো মেডিকেল কলেজে হচ্ছে 3টে জিনিস হয়, প্রেম, পড়াশোনা এবং পলিটিক্স। এখনো কতটা আছে আমি জানি না, কিন্তু এখনো আছে প্রেম, পড়াশোনা এবং পলিটিক্স। মানে মেডিকেল কলেজে পলিটিক্সটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই পলিটিক্সটা খুব হেলদিও, অনেক কিছু শেখায়। মানে সবথেকে বড় কথা, এটা পলিটিক্যাল যে একটা থট, এক্স্যাক্টলি সেটা ইম্পর্টেন্ট, কারণ পলিটিক্স ছাড়া তো তুই জীবনে সার্ভাইভই করতে পারবি। এক্স্যাক্ট, মানে এবং ওই চত্বরটা পুরোটা প্রেসিডেন্সি, যাদব, মানে ওই যে প্রেসিডেন্সি বা ওই জায়গাটা পুরোটা, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, মানে ওই জায়গাটা আমি সবসময় বলি যে কলেজ স্ট্রিটের ওই যে মায়া, ওই যে একটা হাওয়া, যে ওই কলেজ স্কোয়ারে যাওয়া, তারপর পুটিরামের যে কচুরি, আমি বলি
বলি প্যারামাউন্ট এই পুরো ব্যাপারটা প্রথম তো কেবিন না আমি সব জায়গাতে বলি যে আমি সামহাউ এটাকে করতে পারিনি, বাট তুই অবভিয়াসলি এটা মানে আমার কাছে মানে সেকেন্ড ইয়ারে তুই ভাবলি যে এটা সেকেন্ড ইয়ারে ভাবলাম যে এবার তো একটু চিল করি লাই, পড়াশোনা হয়ে গেছে ফার্স্ট ইয়ারে, এবার প্রেম আর পলিটিক্সটা বাকি রয়েছে। হ্যাঁ, তো এবার আমি ঢুকলাম ফ্রেশার্স, আমাদের সেকেন্ড ইয়ারে ছিল যে ফার্স্ট ইয়ারে ফ্রেশার্স দেবো, আর থার্ড ইয়ারে আমাদের ছিল যে র‍্যাপসোডি কমিটি বানানো হবে, ফেস্ট মেডিকেল কলেজে অ্যানুয়াল ফেস্ট। তো আমি তখন থেকে পাখির চোখ করে নিয়েছিলাম যে আমাকে কনভেনারটা হতে হবে, কারণ কনভেনারের একটা আলাদা ক্রেজ পাওয়ার, সবাই তার সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়। আর ফেস্ট মানে তার মানে ওই যে ফেস্টে তখন বড় বড় আর্টিস্ট আসছে, অনুপম ইসলাম, অনুপম রায়, জুবি, এবং সেই র‍্যাপসোডি কমিটি হওয়ার পর থেকে র‍্যাপসোডি হওয়া অবধি সবাই আচ্ছা না এবছর র‍্যাপসোডি কনভেনার এই, তো সেই জিনিসটা আমাদের সময় তো ছিল একটা বিশাল ক্রেজ যে কে কনভেনার। তো আমি ভাবলাম যে ঠিক আছে, পড়াশোনা তো করেছি, এর পরেও পড়াশোনা করব। এবার হয়েছিল যে আমাদের থার্ড সেমিস্টারে, এবার আমরা অল্প একটা বই ছিল, শানবাগ বলে একটা বই ছিল, বই পড়ে আমরা গেছিলাম পরীক্ষা দিতে। আমরা পরীক্ষা দিয়ে আমরা লিখে তো এসেছিলাম। এবার মেডিকেল লাইনে আমরা জানি যে লিখে এলে ফেল হয় না, যদি পুরো খাতা ভরিয়ে আছি ফেল হয় না। যখন রেজাল্ট দেখতে যাই সেমিস্টারে দেখি ওমা সবাই ফেল মানে 35-এ আমি 14.5, তোরও কিছু এরকম। তো আমি ব্যাপারটা আমরা কিছু বুঝতে পারছি না যে হয়েছে এটা কি। তখন আমরা খাতা দেখতে গিয়ে দেখি যে একজন মহান মানুষ ছিলেন, সবাইকে ফেল করে দিতে, তিনি হাফ দিচ্ছেন শর্ট নোটে, আর ভালো লিখলে তিনি 1.5 দিচ্ছে, মানে ভালো লিখলে পাস মার্কস, হ্যাঁ ভালো থেকে খারাপ লিখলে ফেল, এবং পুরো রাইট দিয়ে 3 হাফ। তো সেই সেমিস্টারে এই ফার্মা কলেজেতে, বাকি মেডিকেল কলেজে তো ঠিকঠাক হয়ে গেছে, মানে পাস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যে ওই মার্কসটার তারপরে তো গুরুত্ব নেই, কারণ আমাদের নিট পিজি সেমিস্টারের তো গুরুত্বই নেই, আর প্রব গুলোতে আমরা কেউই কখনো ফেল করিনি, আর সেমিস্টার তো মানে কোনো গুরুত্ব নেই, ওটা ইন্টারনাল ব্যাপার। ইঞ্জিনিয়ারিং এ যেরকম সেমিস্টারটাই মেন, আমাদের এখানে ফাইনাল অ্যানুয়াল পরীক্ষা হয়, যেটাকে আমরা সব বলি। তো সেই ইএনটিস বাবা প্যাথেটিক, মানে জাস্ট মানে এমন, মানে ওটা আমার এখনো মনে পড়ে যে ইএনটিতে এমন ইএনটি ভাইবা, এবং শুধুমাত্র আমার কপাল জোরে আমি রিটেনটা একটু ভালো দিয়েছিলাম বলে পাস করে যায়, নাহলে ওইবার আমার একটা ফার্স্ট সাপ্লি হয়েই যাচ্ছিল আর একটু হলে। মানে ভাইবাতে আমার এখনো মনে পড়ে, আমি কি জানি না মানে সেই ভদ্রলোক কি করেন এখন, আমাকে প্রথমে একটা ইনস্ট্রুমেন্ট তুললেন, প্রথম ইনস্ট্রুমেন্টটা যেটা তুললেন সেটা ইনস্ট্রুমেন্টটা আমি 2-1টা প্রশ্ন করলে বলে দিয়েছিলাম, ওই কিছু একটা টনসিলের কিছু একটা তুলেছিলেন, মনে পড়ছে না, তো সেটা সম্পর্কে 2-1টা প্রশ্ন করলেন, মোটামুটি উত্তর দিলাম। তারপরে ওই অরাল সিরিজ তুলেছিলেন। এবার আমরা তো ওই সময়টা অত ওয়ার্ডে যেতাম না, মেডিসিন যেতাম, ইএনটি ওয়ার্ডে যেতাম না, তো ওটা খুব কমন, জল দিয়ে যেটা বার করে সেটা, মানে ইন্টার্নশিপে তো আমরা হরদম কান থেকে খোল বার করেছি, কান থেকে পোকা বার করেছি, কিন্তু ওই জিনিসটা তখন দেখিনি। এবার আমাকে ওটা দেখিয়েছে, পিচকিরির মতো দেখতে একটা জিনিস, আমি বলছি এটা কি, দেখিনি কখনো। তো আমি অনেক ভেবে একটা আন্দাজে ঢিল মারলাম। তো যে পরীক্ষা নিচ্ছিল সে বললো ঠিক আছে, বলে আমাকে আর কোনো প্রশ্নই করলো না, চলে যাবে। মানে আরো প্রশ্ন করার কথা না, এক্সরে ছিল, ভাইবা, কোনো প্রশ্নই করলো না আমাকে। 2টো প্রশ্ন, প্রথমে ইনস্ট্রুমেন্ট, ওটা সম্পর্কে 1-2টো উত্তর দিলাম, তারপরে ভাইভাতে 10-এ 1, মানে কোনো কোশ্চেনই করলো না। এটা কিন্তু অনুচিত। আমি, কারণ উনি যিনি আমাকে প্রশ্ন করছিলেন উনি ছিলেন হচ্ছে ইন্টারনাল। ভাগ্যিস আমি রিটেনটায়, কারণ আমাদের রিটেনের নম্বর এবং ভাইবার নম্বর যোগ করে 4 নম্বর শর্ট হয়ে যায়, 4 নম্বর থেকে তুলতে হতো। হ্যাঁ 40-এ 24-এ ওটা তুলতে, ওইটা বেশি পেয়েছিলাম বলে। এই তো মেডিকেল কলেজে একটা জিনিস বলা হয়, যদি তোকে পাস করাতে চায় তাহলে জিজ্ঞেস করবে তোর বাবার নাম কি, আর যদি তোকে ফেল করাতে চায় আমার বাবার নাম কি, সেটাই কারেক্ট। মানে আমি কলেজে একদমই, যেরকম তুই কলেজের প্রমিনেন্ট ফেস ছিলিস, র‍্যাপসোডি কনভেনার ছিলিস, আমি তো একদম, তুই জানিস যে আমাকে কেউ চিনতও না, জানতও না, আমি কিছু করতামও না। ইভেন আমার এখনো মনে পড়ে, না আমাকে এইটুকু মনে পড়ে যে মানে চিন্তা বলতে, মানে আমি ওইটাতে আসছি যে তোর যেটা বেস্ট টাইম আমি মনে করি মেডিকেল কলেজে, তুইও এটা স্বীকার করবি, যেটা তুই বললি যে ফেস্ট তুই অর্গানাইজ করেছিলিস, ওই 4-5 দিন আমি ওটার অভিজ্ঞতাটা তোর থেকে একবার একটু জিজ্ঞাসা করবো। কিন্তু ওই সময় তোর বন্ধু বলেই হয়তো তুই আমাকে কিছু ফেস্টের সময়, ফেস্টের আমি বলি এটা অনেক জায়গাতে, ফেস্টের সব থেকে পপুলার জিনিস ছিল হচ্ছে, একটা তো ফেস্টের কনভেনার খুব পপুলার, মানে তাকে সবাই চিনবে, কনভেনার, কো কনভেনার, ট্রেজারার, এদেরকে সবাই চিনতো। আর যাকে চিনতো এর বাইরে, সেটা হচ্ছে এই ফেস্ট অ্যানাউন্স করতে হতো, মানে জুনিয়র ফার্স্ট ইয়ারে, তখন আমরা থার্ড ইয়ার, নতুন ফার্স্ট ইয়ার ঢুকেছে আগস্ট মাসে, সেপ্টেম্বরে ফেস্ট, তো ওই নতুন ফার্স্ট ইয়ারকে অ্যাড্রেস করা হতো জিএলটিতে গিয়ে, এবং সেই অ্যাড্রেস ফেস্ট, হ্যাঁ ডায়াসিং বলতাম, যে ফেস্ট আসছে,
তো এক একটা ডায়াসিং এক এক রকম হতো, যে কোনো ডায়াসিং এ হয়তো কে কে গেস্ট আসবে সেটা অ্যানাউন্স করা হতো, কোনো ডায়াসিং এ 5 দিন ধরে কি কি ইভেন্ট হচ্ছে সেটা অ্যানাউন্স করা হতো। মানে এইটা তো ডায়াসিংটা কেন খুব একটা পপুলার ইভেন্ট ছিল, তার কারণ ফার্স্ট ইয়ার সব নতুন ছেলে মেয়ে এসছে, সেখানে থার্ড ইয়ারের দাদারা গিয়ে নিজেদেরকে সামনে দেখাবে, তো ওটা খুব ছিল। তো সেটাতে দেখ ভালো আমি বলতে পারতাম, কিন্তু আমাকে কেউ সুযোগ দিত না কখনো, কারণ আমি প্রমিনেন্ট ছিলাম না। তো তুই আমাকে সেই ডায়াসিং এর সেটা দিয়েছিলিস বলে আমার এখনো মনে আছে যে ফেস্টের পরে আমরা সবাই খেতে গেছিলাম একসাথে, আমরা যে 40 জন মতো গেছিলাম মনে হয়। তো সেখানে ফ্লেম অ্যান্ড গ্রিলে মনে হয় তখন একটা অফার চলছিল যে 5 জন খেলে 1 জন ফ্রি বা 10 জন খেলে 1 জন ফ্রি। তো ওখানে দেখা গেছিল আলটিমেটলি একটা মনে হয় খালি, মানে যেটা ফ্রিতে একটা প্লেট ছিল। তো অনেকে বলেছিল যে আমি হচ্ছি সেইটা যেটা যে ফ্রি প্লেটটা খাচ্ছি আর কি, সেটা তোর কমিটির কিছু ওপরের দিকের মাথার এরকম। পলিটিক্স আমি করতে পারি না, আমি মেডিকেল কলেজে পলিটিক্স ওয়াজ ইন আ প্রপার পলিটিক্যাল ওয়ে। ইট প্রিপেয়ারস ইউ কাইন্ড অফ ফর দ্য ফিউচার লাইফ কিছুটা হলো। তোমার ফিউচারে কি আমি কি প্রবলেম ফেস করি, আমি তো আরো প্রবলেম ফেস করি ফিউচারে। তো তারপরে ফিউচারে এই যে 5 দিনের যে ফেস্ট, ইউ আর দ্য হেড, এবং ওই সময় ওই যে 5 দিন ধরে র‍্যাপসোডি, আমরা দুর্গাপুজো, তুই মনে হয় প্রথমবার দুর্গাপুজোর কনসেপ্টটা ফার্স্ট তুই বলতিস যে মেডিকেল কলেজে দুর্গাপুজো, এবং তুই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এরকম বলে একটা ব্যানার পেপারেও বেরিয়েছিল এবং উপরে লাগিয়ে, এখন আমার ঘরে সেটা রয়েছে একটা আছে। তো প্রথমবার এই মেডিকেল কলেজের দুর্গাপুজো, এটা তোর আনা 2014 র‍্যাপসোডি, এই 5 দিন, এবং ওই সময় ওই 5 দিনে আমার মনে হয় পুরো মেডিকেল কলেজের মোস্ট পাওয়ারফুল পার্সন তুই না বললে একটা পাতাও নড়বে না। তুই যদি বলিস যে এটা ওখানে যাবে তো ওটা ওখানে যাবে, এবং তোকে না জিজ্ঞাসা করে কারুর, মানে সেই সময় কোনো ইউনিয়ন নেই, কোনো কারুর কোনো পাওয়ার নেই, অল পাওয়ার হচ্ছে র‍্যাপসোডি কর্নার ওই 5 দিন। তো এই 5 দিনের তোর এক্সপিরিয়েন্স এবং যারা গেস্ট আর্টিস্ট এসেছিল, মানে এই 5 দিনের এক্সপিরিয়েন্সটাকে তুই যদি, বয়স অনেক কম থাকে, 22 বছর না 21 বছর বয়স ছিল, সত্যি খুব সুন্দর আলাদা রকম এক্সপিরিয়েন্স, ডাক্তারির থেকে সম্পূর্ণ আলাদা, খুব ভালো এক্সপিরিয়েন্স। যদি প্রথম দিন আমি বললাম যে র‍্যাপসোডি ইজ ওপেন, যে আই ডিক্লেয়ার র‍্যাপসোডি ওপেন, এই যে জিনিসটা দিয়ে শুরু হলো 2012, এটা 2014 15 থেকে 19 সেপ্টেম্বর ছিল, 15, 16, 17, 18, 19, 15ই সেপ্টেম্বর সকালবেলা বললাম। তো সেদিন আমাদের প্রিন্সিপাল স্যারও ছিলেন, আমাদের তখনকার আইএম এর সেক্রেটারি প্রেসিডেন্ট উনিও ছিলেন, মানে এত বড় সবার আশীর্বাদ নিয়ে আমরা স্টার্ট করেছিলাম সত্যি কথা বলতে। কারণ আমাদের সময় ফান্ড রেজিং অতটাও ইজি ছিল না, অনেক কম বাজেট ছিল, পরবর্তীকালে র‍্যাপসোডি গুলো এখন মানে আমাদের ফান্ড রেজিং বাজেট ছিল না, তার আগে একটা প্রবলেম হয়ে গিয়েছিল। তুই এমন একটা র‍্যাপসোডি প্রথমবার করেছিলিস যে দেখিয়ে দিয়েছিল যে একদম মানে নন পলিটিক্যাল জায়গা থেকে শুধুমাত্র স্পন্সরশিপ তুলে, যে বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সরশিপ তুলে একটা র‍্যাপসোডি, হ্যাঁ মানে, এবং তোর মনেও আছে আমরা একদিন সেই গেছিলাম স্পন্সর, সারাদিন ধরে এক পয়সাও পাইনি। তো সেটাই এরকমই হতে থাকে, মানে বেশিরভাগ দিনই আমরা কিছু পাই না, কিন্তু ওই যে 6 মাসে কলকাতা ঘোরার যে ফার্স্ট স্বাদটা পেয়েছিলাম, যে কলকাতা নিজে ঘুরবো মেট্রো টু মেট্রো, এদিক থেকে ওদিক, এবং অনেক অভিজ্ঞতা, রিজেকশন, কথা বলার স্কিল, যে কার সঙ্গে কিভাবে কথা বলবো, এবং অনেক কানেকশন তৈরি হওয়া, এবং সেই জিনিসটা তুই পরে ডাক্তারির সঙ্গে কোনো রিলেশন নেই, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স কলেজ লাইফে করা। এবং আরেকটা জিনিস হয় যে বাকি কলেজগুলো জেনারেলি থাকে কি ইউনিয়ন যেটা থাকে, ইউনিয়নে তারাই ফেস্ট করে, কিন্তু আমাদের কলেজে সেই সময় অ্যাটলিস্ট ছিল যে থার্ড ইয়ারে ওই যে কমিটি, সেই কমিটির মধ্যে যে কোনো পলিটিক্যাল লোক থাকবে না, ইভেন ওই কমিটিটাই তৈরি হবে অ্যাপলিটিক্যাল ভাবে। প্রথম দিন এমসনি, দ্বিতীয় দিন অনুপম রায়, তৃতীয় দিন রূপঙ্কর, ফোর্থ দিন মোহাম্মদ ইরফান, ফিফথ দিন ডিজে, এবং সেখান থেকে লাস্টে সুইমিং পুলে, কলেজ স্কয়ারের সুইমিং পুলে ঝাঁপ দিয়ে র‍্যাপসোডি এন্ড। প্রথম কথা, আমি তো কমিটিতে জাস্ট ছিলাম, সেটাও তোর জন্য মনে হয়, না হলে তাও থাকতাম না। বা এই যে বিরাট একটা আমি র‍্যাপসোডিতে অ্যাকচুয়ালি আমার নিজের দোষে আমি বারবার বলি, কারণ আমি তখন বুঝতাম না যে কি করে ঢুকতে হয়, কিভাবে ইনভলভ হতে হয়, এই ব্যাপারগুলো আমি বুঝতাম না। কিন্তু আমি খুব ডিসার্টেন হয়েছিলাম, এবং আমি অ্যাকচুয়ালি শিখিও নি র‍্যাপসোডি থেকে, যেটা তুই শিখেছিস, সেই জন্য মনে আছে তোর। তারপর তুই আবৃত্তি, হ্যাঁ, আমি ওইটাকে একটা চ্যালেঞ্জ নিয়ে যে এই জিনিসটা আমি একটা নিজে করব। তারপরে আমি স্কুলে একটা, মানে যেটা স্কুলের কনসেপ্টই নয়, স্কুলে আমি একটা দায়িত্ব পাই, আমি ভাবলাম যে এই মেডিকেল কলেজের ফেস্টের মতো একটা, তোর এটা 5 দিনে ছিল, এটা 1 দিনের প্রোগ্রাম, কিন্তু আমি যদি বাজেট দেখি তাহলে 1 দিনের বাজেট ইজ মাচ হায়ার। সেটাও আমি স্পন্সরশিপ থেকে তুলে একটা বড় অনুষ্ঠান, এবং সেটা করতে গিয়ে আমি যাই হোক দুধের সাথে কিছুটা, মানে সেটাই আমি বলি যে লাইফে কখনো একটা জিনিস হলো না মানে যে একদম যে আমি প্রজেক্ট করে নিলাম আর সারা জীবন কিছু হবে না,
এটা ভুল। আমরা লাইফ থেকে যদি আমরা লাইফে টিকে থাকি তাহলে আইদার আমরা জিনিসটা করলাম বা আমরা জিনিসটা শিখলাম, তারপরের দিন আমাকে উঠতে হবে এবং আবার আমাকে জিনিসটা করতে হবে। মেডিকেল কলেজের আমাদের যে ইন্টার্নশিপ যে খুব হেক্টিক, এবং তোর এই ইন্টার্নশিপকে কতটা ঠিকঠাক লাগে, যেখানে আমরা সারাদিন ধরে ব্লাড টেনে বেড়াচ্ছি, চ্যানেল কি করে মনে হয়? বেড়াচ্ছি। দেখ, আমার মনে হয় যে আমরা যে ইন্টার্নশিপটা করেছি অবভিয়াসলি তার একটা গুরুত্ব রয়েছে, মানে আমি এটাকে বলবো না যে ইউজলেস, কারণ খুব অল্প সময়ের মধ্যে প্রচুর কাজ করা এবং ঘুরে ঘুরে 16টা পেশেন্টের আমরা ব্লাড টানছি, মানে প্রতিটাই লার্নিং প্রসেস। মানে আমি একেবারে সেটাকে ছোট করছি না, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় যে ইন্টার্নশিপে একাডেমিক্সটা জিরো হয়ে যায় একদম, যেখানে আমার মনে হয় ইন্টার্নশিপটার এটাই উদ্দেশ্য শিক্ষা নবিশ, মানে যেখানে তুই হাতে কলমে শিখবি অনেক কিছু, কিন্তু হাতে কলমে ওখানে আমরা পেশেন্ট দেখার থেকে বেশি ওই রক্ত টানা, চ্যানেল করা এগুলোই শিখি। আমি বলছি না সেগুলোর গুরুত্ব নেই, তবুও আমার কেন জানি না মনে হয় যে রাউন্ডে থাকা বা এই জিনিসগুলোতেও বেশি দেওয়া উচিত। তোর কি পার্সপেক্টিভ, ইন্টার্নশিপ কতটা কতটা? আমি তো ওই জেনারেলি ক্লারিক্যাল, যেটাকে ক্লারিক্যাল জব বলে, ক্লারিক্যাল জব মানে ওই রক্ত টানা, ফর্ম ফিল আপ করা, এসব। বাট আমরা হার্ডলি কোনো রাউন্ডে থাকতাম। প্রবলেমটা মানে যেটা আমরা হয় যে আমরা তখন বুঝি না এটার কি মাহাত্ম্য। হয়তো আজ থেকে 10 বছর পর তুই গিয়ে বুঝবি যে প্রত্যেকটা জিনিসের একটা ভিত তৈরি করা জরুরি আছে। যেরকম এই বিল্ডিংটাও যখন তৈরি হবে প্রথমে ভিত তৈরি হবে, এবার যখন ভিতটা তৈরি হচ্ছে তোর মনে হচ্ছে যে আমার কি, হেক্টিক। হ্যাঁ হেক্টিক, এবং আমার বা মনে আছে কি আমরা মনে হচ্ছে তুইও তাই। মানে আমরা টানা 36-40 ঘন্টাও ডিউটি করেছি। খুব হেক্টিক যেত এটা একটা, এটা যখন লাইভ যাবে তখন মানে খুব hectic। খুব হেক্টিক যেত। জিনিসগুলোকে ম্যানেজ করে নিতে হয় লাইফে, সেটাই শিখতে হয় যে হেক্টিক যখন যায় তখন কিভাবে ম্যানেজ করতে হয়। মানে মেডিসিন তো আমার মনে হয় মানে ভালো মেডিসিন সার্জারি। তোর তো মেডিসিন খুব হেক্টিক গেছিল, হ্যাঁ। আর যত কম বলবো ততই ভালো। তো খুব টাফ। আর প্লাস তোর পুজোতে যে হেক্টিক পোস্টিং, না পুজোটা আমি লাকি ছিলাম। না পুজোতে প্রচুর পেশেন্ট ছিল তোদের। পুজোটা আমি লাকি ছিলাম, আমাদের সেই সময় ইউনিটে খুব অল্প পেশেন্ট ছিল, ছিল অল্প, মানে সেই জন্য চাপটা কম গেছিল। অল্প মানে কত তোর করে মনে হয় নবমী নবমীতে ছিল, 24 ঘন্টা ডিউটি ছিল। সার্জারি আমরা গাইনি কিন্তু আমরা ভালো কাটিয়েছি। গাইনি আমাদের লাস্ট পোস্টিং ছিল। গাইনি বেশ থ্রিলিং কেটেছে আমাদের। গাইনি বেশ থ্রিলিং কেটেছে। যাই হোক, তবে তারপরে তুই বলছিস যে মানে ইন্টার্নশিপ এরকম করা উচিত, মানে একটা এক্সপিরিয়েন্স যে এখন আমার পক্ষে বলা খুব সহজ, কারণ আমি এখন কনসালটেন্ট হয়ে গেছি। তখন আমার প্রচন্ডই খারাপ লাগতো বা এই হতো যে বুঝতে পারতাম না যে কোথার মধ্যে ভুলভাল আছি, করলে কি গালাগাল আছি। খেতাম। হ্যাঁ, এটা একটা অর্থোপেডিক্সে তো মানে আমার মনে আছে অর্থোপেডিক্স তো খুব টাফ, খুব টাফ। অর্থোপেডিক্স ইজ ভেরি টক্সিক আমরা বলতাম। হ্যাঁ, তো সেটাই মানে এবার জীবনে সেই সময় থাকাকালীন আমার মনে এবং হতো যে এটা অর্থোপেডিক্স কেন আমার কেন করছি? মনে হতো আরো খারাপ, কারণ অর্থোপেডিক্সে শুরু হয়েছিল তখন আমরা কিচ্ছু জানি না, মানে এটা রক্ত টানতে পারি না সেইভাবে। সেখানে আমাদেরকে বলছে 8-10 জন পেশেন্টের 10 মিনিটের মধ্যে রক্ত টানো, এবং না টানলে গালাগাল ঝামেলা। সো ইটস ভেরি টাফ। ওটির মধ্যে বলছে এটা ধরে দাঁড়িয়ে থাকবে, ধরতে ভুল হয়ে যাচ্ছে কখন। আমার এখনো মনে আছে একটা ওটিতে আমি কিছুই জানি না, আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, লোক নেই, আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। এবার যে ওটি করছে সে এবার বলছে এই ইনস্ট্রুমেন্টটা দাও, আমি তো বুঝতে পারছি না কোনটা দেবো, কারণ অর্থোপেডিক্স তো আমরা পড়িও নি সেভাবে কখনো, মানে আমাদের তো জাস্ট ছোট্ট একটা পার্ট ছিল। আমি একটা ভুল ইনস্ট্রুমেন্ট তুলে দিয়েছি তাকে, সে তুলে এরকম মানে জাস্ট ছুঁড়ে ফেলে দিল ওটির মধ্যে, আমার চোখ থেকে টপ 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 করে জল পড়ছে, মানে সে ভয়ঙ্কর ব্যাপার আর কি। মানে ইন্টার্নশিপে মনে হয় আমরা সবাই কেঁদেছি। ইন্টার্নশিপ ইজ ভেরি টাফ। হ্যাঁ, তার কারণ ওটা আমাদের ফার্স্ট টাইম বই ছেড়ে মাঠে খেলা। তবে অনেক শক্তিশালী করেছে এবং অনেক চ্যালেঞ্জ নিতেও শিখিয়েছে। ইন্টার্নশিপে মজা, প্রথম পয়সা পাওয়া, টাকা আয় করা, ইন্ডিপেন্ডেন্স। তোর পিজিশিপের কথা আর হচ্ছে মানে ইন্টার্নশিপটা আমার কাছে পরে গিয়ে তো মনে হয়েছিল যে এটা তো কোনো ব্যাপার নয়। সেটা। এবার আমরা একটা খুব এমন একটা জায়গায় আসবো যেটা নিয়ে অনেকেই জানতে চায়, এবং তুই বিশেষ করে আরো ভালো বলতে পারবি, কারণ তুই পশ্চিমবঙ্গের বাইরে পিজিটা করেছিস। আমরা শুনি যে পশ্চিমবঙ্গের বাইরে পিজিশিপ ইজ ভেরি টাফ, টক্সিক, হেকটিক, যেখানে সিনিয়রদের আমরা যেরকম দাদা দিদি বলি ওখানে স্যার ম্যাডাম বলতে হয়, এবং সেখানে সবাই খুব কি বলবো মানে বেশি প্রফেশনাল নাকি বেশি দেখায় প্রফেশনাল আমি জানি না, মানে যাই হোক, তো এরকম একটা ব্যাপার। এবং সেখানে তোর পিজিশিপ, তুই মহারাষ্ট্র থেকে পিজিশিপ করেছিস, নাগপুর থেকে বললি, তোর পিজি লাইফ কেমন ছিল? কতটা হেকটিক ছিল, কতটা টক্সিক ছিল, নাকি ইটস আ স্মুথ রানিং? বেসিক্যালি আমরা প্রতি বছর শুনি যে পিজি করতে গিয়ে কেউ না কেউ সুইসাইড করছে, জাস্ট খবর থেকে যায়, জাস্ট খবর থেকে যায়। দুজন শেয়ার করি তারপরে লোকে যায় আসে। বেঙ্গলে কিন্তু
সেটা আমি অত শুনি না। না, ওয়েস্ট বেঙ্গল অনেক 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 মানে সেই দিক যেখানেই আমি একদম সিনিয়রকে দাদা বলছি, দিদি বলছি, সেখানেই সম্পর্কটা অনেক ইজি হয়ে যাচ্ছে। আউটসাইড ওয়েস্ট বেঙ্গল আমি যদি ওয়েস্টে কিছু দেখি এবং নর্থে স্পেসিফিক্যালি এবং কিছুটা সাউথে, ইস্টার্ন যদি আমি কটক দেখি বা উড়িষ্যা দেখি, ইভেন মিজোরাম, মেঘালয়, এই দিকটা কিন্তু অনেক, শিলং, এই দিকটা কিন্তু অনেক চিল। মানে চিল মানে আমি তোকে একটা কথা বলছি, যে কোনো একটা জিনিস যদি আমার সাবঅর্ডিনেটকে দিয়ে করাতে চাই, সাবঅর্ডিনেট মানে যে আমার আন্ডারে কাজ করছি, যে আমার জুনিয়র, তাকে আমি গালাগাল দিয়েও করাতে পারি, তাকে আমি ভদ্রভাবেও করাতে পারি। এবার সেটা তার নিজের উপর, তার নিজের মানসিকতা, সে তাকে কিভাবে করাবে। মানে তার মানে এটা কলেজের উপর ডিপেন্ড করে, এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। এটা কলেজের উপরেও ডিপেন্ড করে। আমি তোকে কারণটা বলছি, সেটা হচ্ছে আমাদের কলেজে আমাদের ব্যাচ যখন ফার্স্ট ইয়ারে ছিল, তখন আমাদের সেকেন্ড ইয়ার আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। এবার আমরা যখন সেকেন্ড ইয়ার হলাম, তখন আমরা আমাদের ফার্স্ট ইয়ারকে দিয়ে সমস্ত কাজ করাতাম, কিন্তু আমরা যথেষ্ট ভালো ব্যবহার করতাম। সেটা কিন্তু আমাদের আবার সিনিয়রদের খারাপ লাগতো, যে আমরা কেন প্রপারভাবে আমাদের ফার্স্ট ইয়ারদের সঙ্গে ভালো বিহেভ করে কেন কথা বলাচ্ছি, এবং আমরা কেন সেই জিনিসটা, মানে তোদেরকে বোকা মনে করতো। না বোকা নয়, আমাদের এইচওডি আমাদেরকে বলেছিল যে ये तुम लोग थर्ड ईयर हो के फर्स्ट ईयर के नाम पे कोई कॉम्प्लेन क्यों नहीं लेके आ रहे हो, ये तो हर थर्ड ईयर फर्स्ट ईयर के नाम पे कॉम्प्लेन लेके आता है। যেটা হয় না, যে অনেকে ভাবে না যে র্যাগিং করলে বুঝি লাইফের জন্য টাফ তৈরি হয় জিনিসটা। আমি নিজে টর্চার্ড হয়েছিলাম, তাহলে আমি যদি লোককে টর্চার করি, সে হয়তো পরে গিয়ে মাঠে একদম ভালোভাবে তৈরি হবে। এবং এটা করতে গিয়ে সবাই যেটা মিস করে যায়, লোকে প্রথম কথা র্যাগিং মানে সবাই ভাবে যে ফিজিক্যাল ছেড়ে দেয়, কিন্তু লোকে এটা বোঝে না যে এই যে আমি মেন্টাল টর্চার, এটা বারবার তাকে থ্রেট দিচ্ছি যে এই এটা তুই যদি না করিস এক্ষুনি তোর নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবো, তোকে রাস্টিকেট করে দেবো। এটা বোঝেও না যে সবার এটা নেওয়ার ক্ষমতা নেই, ভাবিও না, যে কারো কিছু এসেও যায় না। এবং সেই জিনিসটা যদি পরবর্তীকালে গিয়ে চেপেও যায়, সেন্ট্রাল গভর্নমেন্টে যদি হেলথ ডিপার্টমেন্ট বা যারা এনএমসি, তারা যদি এটা নিয়ে একটা অ্যান্টি র্যাগিং সেল তৈরি করে দেয়, সেখানে তুই যদি কি কাল গিয়ে কমপ্লেন করিস, পরশু তোর নামে গিয়ে উল্টোপাল্টা কথা তুই শুনে যাবো। সব থেকে বড় কথা যেটা পিদিশিপের, সেটা মানে তুইও জানিস আমিও জানি, তুই নয় কমপ্লেন করে দিলি, অ্যাকশনও নিয়ে নিল, আলটিমেটলি তো তুই ফেল হয়ে যাবি 3 বছর পরে। সাপ্লি খাবি, এবং তুই কেন সাপ্লি খাবি সেটাও তুই বুঝতে পারবি, তোর কিছু করারও নেই, তোর কিছু করার নেই, ফেল করে যাবি, তুই জাস্ট সাপ্লি খাবি। এবং পিদিশিপের আমার মনে হয় মানে সুইসাইডটা কেন করে নিচ্ছে লোকে, মানে লোকের যদি সত্যি অ্যাকশন নেওয়ার জায়গা থাকতো সে তো নিত, কারণ সে অ্যাকশন নিতে পারছে না, কারণ সেই জন্য যদি আমি অ্যাকশন নিই আমি হয়তো পাসই করতে পারবো না, বারবার ফেল করবো, সাপ্লি দেবে, সাপ্লিতে আবার রিসাপ্লি দেবে, ইয়ার ল্যাগ আবার, তো সেটা তো একটা মেন্টাল ট্রমা। হ্যাঁ, মানে এবং তার কারণটা হচ্ছে সে তখন কি করবে, সে তো তখন আর বেরোতেও পারবে না যে জায়গা থেকে, আর বেরোতেও পারবে না। হ্যাঁ, মানে আমি ধর 3 বছর, আমি ধর এত বছর পড়াশোনা করে আমি এমডিতে ঢুকলাম, ঢুকে আমি রেডিওলজি নিলাম, রেডিওলজি নিয়ে বা আমি সার্জারি নিয়ে বা আমি গাইনি অপস নিয়ে আমি ঢুকলাম, ঢুকে যদি আমি 3 বছর রেসিডেন্সি করে তারপর যদি আমি দেখি ফাইনাল এমবিতে গিয়ে এমনি থেকে আমি সাপ্লি খাচ্ছি, সেটা মেনে না, তখন আমি আর কি করব? একজন যখন 3 বছর ধরে রয়েছে এবং 3 বছর ধরে সে ডিপার্টমেন্টের সমস্ত পেশেন্ট দেখেছে, তার রিপোর্ট দিচ্ছে, এবং আমি তোকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি এমডি এমএস যে পরীক্ষাটা, যেটা তুই শুরুতেই বলেছিলিস, যে এই পরীক্ষাগুলোর পাস ফেলটা না পুরোটাই ডিপেন্ড করে এক্সামিনারের উপর। কারণ তুই বললি যে আইদার যদি তোকে চায় যে পাস করাতে, তাহলে তোর বাবার নাম জিজ্ঞাসা করে, যদি ফেল করাতে চায় নিজের বাবার নাম জিজ্ঞাসা করবে। আমি কিন্তু যতজন স্যারের থেকে শুনেছি যে এমডিএমএস কিন্তু এটা একটা পরীক্ষার উপর ডিসাইডই নয়। তুই 3 বছর ধরে একটা সার্ভিস দিয়েছিস, অ্যাকচুয়ালি মেডিকেল কলেজগুলোকে চালায় তো পিজিডিরা, যারা এমডিএমএস করেছে তারাই পুরো মেডিকেল কলেজটা চালায়, তারা 3 বছর ধরে কাজ করে গেছে। তারা যদি ইনএফিশিয়েন্ট হতো, যেটা আমি ফেল করাচ্ছি মানে কি, আমি বললাম যে এর এমডির যোগ্যতা নেই, তাহলে 3 বছর ধরে সে যে এতগুলো পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠালো, টু বি অনেস্ট তাহলে সেটা তো কেস। আমরা এটা নিয়ে কেউ কথা বলি না, এবং আমরা এটা নিয়ে কথা এই কারণে, তুই জানবি হয়তো এনএমসি এখন কিন্তু নিয়ম আছে উইকলি অফ, সপ্তাহে একদিন ছুটি, সব কোথাও মানা হয় না, কোথাও কিচ্ছু মানা হয় না। আমি জিজ্ঞাসা করলাম বলে এইসব আবার কি, আমি চাইলে পুরো জিনিসটা উই ক্যান ইভেন মেক দ্য কনভারসেশন ইন ইংলিশ অলসো, and so that it get reflected in national media also. It won't be reflected in anything. No media channel, not a single representative of the government or anyone is interested in the mental well-being of the resident doctor. কমিটি তৈরি হয় ভাই ভাই, সবচেয়ে খারাপ যেটা হয় যে যারা আজকে টর্চার্ড হচ্ছে, তারা পরবর্তীকালে গিয়ে তারাই এসআর হয়, তারাই কি অ্যাসিস্ট্যান্ট, তারাই ওর ঘুরিয়ে করে, সেটাই ব্যাপার। এবং
এই জিনিসটা একটা ভিশিয়াস সাইকেল। আমি রিসেন্টলি একজন ইউটিউবারের দেখেছিলাম, আমি নামটাম কিছুই নিচ্ছি না, দেখলাম যে একটা খুব বড় ভিডিও দিয়েছিল, যখন ফার্স্ট ইয়ারে ঢুকেছে মেডিসিনে, লিখে যে এটা মেনে নেওয়া যায় না, মানে শোয়ার টাইম নেই, এটা কিরকম ভাবে, এটা লাইফ, কেউ এটা নিয়ে কথাও বলছে না যে একজন 40 ঘন্টা ডিউটি করছে, কেন করবে? ব্যাপারটা হচ্ছে এটা দরকারও নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে এরকম ভাবে কাজ করে বেটার কাজও এরকম নয়, সম্ভব না। 40 ঘন্টা আমি যদি কাউকে দিয়ে ডিউটি করাই, তাহলে 40 নম্বর ঘন্টায় যে সে যে পেশেন্টটাকে দেখছে, ওটা তো পেশেন্টের ক্ষতি হচ্ছে, কারণ 40 নম্বর ঘন্টায় তো আমার শরীরে কোনো এনার্জি নেই। তো সে সেগুলো নিয়ে বলেছিল, এবং আমি দেখলাম যে 2 দিন পরে সেই ভিডিওটা ডিলিট নেই, আর ভিডিওতে সবাই কিন্তু ওকে সাপোর্ট করেছিল, যে কেউ ফাইনালি একজন মুখ খুললো, সবাই খুশি হয়েছিল, কিন্তু আমিও জানতাম যে এই ভিডিও থাকবে না, এবং 2 দিন পরে সেই ভিডিও ডিলিট হয়ে গেল, কারণ আমার মনে হয় অলরেডি ও ভয় পাচ্ছে যে 3 বছর পরে আদৌ পাস করবে। তো যাই হোক, দিস ইজ ভেরি আনফেয়ার। তোর কখনো সুইসাইডাল থট এসছে পিজিশিপে? বহুবার। আর তোর মনে হয়েছে যে আর পারছি না? বহুবার। কি করে সার্ভাইভ করলি সেখান থেকে? ইটস জাস্ট লাক যে আমি সার্ভাইভ করেছি। মানে তুই একদম থরলি কাউন্সিলিং সবকিছু দেখেছিলিস নিজেকে সার্ভাইভ করানোর জন্য? সেই উপায়ও ছিল না আমাদের। জিএমসি নাগপুরে আমার যে কলেজে সেই সময়, আমি যদি 2022-এর সেই ঘটনা নিয়ে আমরা যাই এবং যদি ইনভেস্টিগেশনও করতে হয় সব কিছু, সেই যে সুযোগও থাকবে না যে আমি গিয়ে কিছু করব, এটাই প্রবলেম। সেই সময় আমাদের ব্যাচে আরেকজন সুইসাইড করেছিল, তোর মনে আছে? আমি জানি না, হ্যাঁ, জিপমারে, যে আমাদের ব্যাচে টপার ছিল, ঠিক, সে সুইসাইড করেছিল। মানে আমি যখন ভাবছি যে আমি সুইসাইডাল থট আনবো, তখন তখন আমি শুনছি যে আমি আরেকজন সুইসাইড করেছে। মানে কতটা আমি, মানে এবং সাইকিয়াট্রিতে এটাই না যে এটা রিইনফোর্স করছে যে ওই ছেলেটা যদি এত ভালো স্টুডেন্টও সুইসাইড করতে পারে, তাহলে তো আমার পক্ষেও জিনিসটা কোনো ব্যাপার না। তাহলে আমার মনে হয় এটা সর্বভারতীয় অবস্থায় জিনিসটাকে অতি তৎপরতা নিয়ে এবং প্রচন্ড রকম সিরিয়াসনেস নিয়ে, কারণ বিদেশি কিন্তু এডুকেশন সিস্টেমে কোনো স্টুডেন্টকে কিন্তু এইসব নিয়ে ভাবতে হয় না যে সে সুইসাইড করবে, সেটাই পড়াশোনার চাপের জন্য অতিরিক্ত টর্চার। এইটা কিন্তু আমি দেখেছি যে ডাক্তারিতে সে পোস্ট গ্রাজুয়েট করতে এসে তার মাথায় এসব আসবে কেন, সেটা আউটসাইড বেঙ্গলই আমি এটা দেখেছি। মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমি কখনো এই রকম স্টোরি দেখিনি। মানে অবভিয়াসলি ডিউটি প্রেসার থাকে, কিন্তু অন্য স্টোরি আলাদা দেখেছি, কিন্তু এরকম স্টোরি কিন্তু আমি কোনো কিছু দেখিনি। সেটা এই কথা আমি শুনি যে পিজিটি মানে তুমি বন্ডেড লেবার, এটা সবাই বলে, কেন বলে? লেবার তো কেউ নয় ভাই, ডাক্তার, হি ইজ অলরেডি পাস্ট এমবিবিএস। হ্যাঁ, মানে অলরেডি একজন ডাক্তার। প্রবলেম সেটাই হয়ে যায় না যে এবার আমরা বলছি কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ হবেও না, মানে জিনিসটা আমরা হালও ছেড়ে দিচ্ছি না। কাউকে না হবে আশা রাখা যায় যে কোনো একজন কিছু একটা, সবাই যদি মানে সুইসাইড করলো সেটা দিয়ে পাল্টাবে না, পাল্টাতে যদি হয় তাহলে কোনো একটা ব্যাচ, কোনো একটা জেনারেশনকে ওই পুরো চেনটাকে ব্রেক করে দিতে হবে যে আর হবে না এখন থেকে। এবং অবভিয়াসলি সরকার যদি চায় তবে এটা পসিবল। সরকারের কাছে এই জিনিসটা আমার পৌঁছয় না, এটা সরকার মানে ভাবেই না যে অ্যাকচুয়ালি 40 ঘন্টা ডিউটি করতে, 30 ঘন্টা ডিউটি করতে কষ্ট হচ্ছে। শুধু ডিউটি করা না, ডিউটি করার সময় সরকারের কাছে আমার মনে হয় যে সরকার বোধহয় ভাবে যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই বোধহয় চিকিৎসাটা করছে, পিজিরা বোধহয় শুধু তাদের সঙ্গে শিখছে গিয়ে, আর তারা বুঝি ওদেরকে খুব ভালোভাবেই রাখছে, কোনো কিছুই মাথায় হাত বুলিয়ে ভালো, কারণ তারা তো ওদের এগেইনস্টে কিছু বলে না। সেটাই, মানে তার কারণটা হচ্ছে যে এই জিনিসটা কখনো বাইরে আসে না, কিন্তু জিনিসটা মারাত্মক প্রবলেমেটিক। এবং প্রবলেমেটিক তার কারণ হচ্ছে যে আমরা কিছু কাউকে বলতেও পারি না। সেটা আমাদের অ্যান্টি র্যাগিং সেলে যদি আমাদের এইচওডি থাকে, তাহলে আমি আর কি করতে পারি, তাই না? খুব সত্যি কথা বলছি, জিনিসটাকে কেউ গুরুত্ব দেয় না, শুধু তাদেরই ওই 3 বছর লোকে ভাবে যে ওই 3 বছর খেটে নাও দিয়ে তারপরে তো সেই গিয়ে প্র্যাকটিস করবে, এই হচ্ছে ব্যাপার। আনফরচুনেট, বাট সেটা নিয়ে ভেবে কিছু লাভ, দেখা যাক কি হয়, দুঃখের পাল্টে যায়। একদম শেষে আমরা জাস্ট জিজ্ঞাসা করছি, অলরেডি ইউ আর সাকসেসফুল রেডিওলজিস্ট, কলকাতার দাপিয়ে তুই প্র্যাকটিস করছিস, তো আর বাইরে তোর আর কি প্ল্যান? মানে তুই খুব ভালো ট্রেডিংও করিস আমি জানি, এবং তার বাইরে তুই ক্রিকেটেও, মানে তোর কি ফিউচার প্ল্যান কি? দেখ মানে আমার মনে হয় অলরেডি ইউ আর আর্নিং ভেরি গুড, সো আর কি প্ল্যান আছে তোর জীবনে, আর কি করতে চাস? যদি আমার প্যাশন বলি তাহলে আমি প্রচুর ঘুরতে যেতে চাই। তুই তো সোলো ট্রাভেলিং করি, আমি ঘুরতে যেতে চাই। আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স লাইফ। বিগ বুল হতে চাস না ভারতবর্ষের? ওসব বলা খুব সহজ, ওগুলো আলটিমেটলি খুবই, বাট আমি জানি তুই ভালো ট্রেডিং করিস। কিন্তু আমি ট্রেডিং করি না, মানে ইনভেস্টমেন্ট করিস, কিন্তু আলটিমেটলি এগুলো হচ্ছে যে একটু হলেও স্পেকুলেটিভ। ডাক্তার হয়ে ফুল টাইম যদি না দিই
তাহলে একটু চাপ হয়ে যায়। আর হ্যাঁ, অবভিয়াসলি আমি পোস্ট গ্রাজুয়েশনের সময় বা তারপরে আমি যখন এসআরশিপ করি, আমি যখন বন্ড করি, আমার বন্ডটা ছিল বোম্বেতে, তো দ্যাট ওয়াজ আ ভেরি গুড টাইম ফর মি। আমার প্রচুর টাইমও পেতাম আমি নিজের জন্য, এবং বোম্বে শহর হিসেবে আমি প্রচুর ঘুরতাম এদিক ওদিক, তো সেই জিনিসগুলো ভালো লাগতো। এবং অবভিয়াসলি হ্যাঁ, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল এডুকেশন খুব ইম্পর্টেন্ট। এইটা আমি বলতে চাই যে একজন ডাক্তার বা একজন যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এডুকেশন ইজ ভেরি যে ইম্পর্টেন্ট। 100 টাকা আয় করলে, তুই আমাকে জাস্ট লাস্টে বলে দে, 100 টাকা কেউ আয় করে, তাহলে তার কি করা উচিত 100 টাকা নিয়ে? 100 টাকা আয় করলে তার মানে জাস্ট ভাবটা বলে দিচ্ছি যে কি কি করা উচিত। প্রথমে কত টাকা খরচ করা উচিত, কত টাকা রিয়েল এস্টেট, কত টাকা স্টক মার্কেট, ফিক্সড ডিপোজিট, এবার ব্যাংক। তার কাছে তার বয়স অনুযায়ী যেটা নিয়ম হচ্ছে যে 100 মাইনাস হিজ অর হার এজ পোর্শন তার ইনভেস্ট করা উচিত। মানে তুই যদি 100 টাকা আয় করিস, তাহলে তোকে চেষ্টা করতে হবে যে তুই যদি 30 বছর বয়স হয়, তাহলে 30 টাকার মধ্যে নিজের খরচা রাখা এবং 70 টাকা সেভ ইনভেস্ট করা বা সেভ করা। এবার সেটা তুই ফিক্সড ডিপোজিট করিস, রিয়েল এস্টেটে করিস, গোল্ডে করিস, সেটা তো বিভিন্ন রকম তোর রিস্ক টলারেন্স হিসাবে। এই মুহূর্তে যে কারণে মার্কেট খারাপ করছে, আমি যদি বলি ইকুইটিতে করি, তাহলে লোকে ভাববে যে সেই ইকুইটিতে তো রিটার্ন আসছে, কারণ এখন তো এমনিতেই। হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি লোকে বলে যে দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট, কারণ পরবর্তীকালে গিয়ে কি হবে আমরা কেউ জানি না, উই ডোন্ট নো। কারণ সবাই যদি এটা ভাবে তাহলে আবার সেটা হবে না। সেটাই ইট ইজ ভেরি স্পেকুলেটিভ। সেটাই। অন দ্য আদার হ্যান্ড, যেটা আমি নিজে ইন্ডিয়ার ওপর খুব ভরসা করি, আমরা সবসময় ভাবি যে আমাদের দেশ ভালো করবে, আমাদের দেশ অনেক ওপরে উঠবে। এখন আমাদের ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেক ট্যারিফ দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, বাট আমি সবসময় ভাবি যে আমাদের দেশ ভালো করবেই, কারণ ইন্ডিয়ার এত পপুলেশন, সেটাই তো সব থেকে বড় শক্তি। ডেমোগ্রাফিক। যারা ডাক্তারিতে এখন ঢুকলো মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে, অনেক স্বপ্ন নিয়ে বা অনেক টেনশন যে জীবনে আদৌ কিছু করতে পারবো, এত মেডিকেল কলেজ আদৌ কি আয় করতে পারবো, অনেক কিছু ভাবছে। তুই লাস্টে তাদের কি বলবি? তারা অ্যাটলিস্ট আমার কথা শুনে বুঝলো যে প্রথম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কি করা উচিত, তাদের একটু ফেস্ট, একটু এসবও দেখা উচিত। ঠিক আছে, মানে লাইফটা শুধু র্যাট রেস নয়, শুধু নিট পিজির দিকে। হ্যাঁ, না, একটা কথা, খুব সুন্দর কথা আছে, শুনেছিস কিনা জানি না, যে ইভেন ইফ ইউ উইন ইন আ র্যাট রেস, তুই যদি ইঁদুর দৌড়ে জিতেও যাস, তুই তো এতে ইঁদুরই থাকলি ভাই। তোকে যদি অন্য কিছু হতে হয়, তাহলে ইঁদুর দৌড়ের বাইরেই থাকতে হবে, তোকে অন্য কিছু করতে হবে। এবং তোর নিজের লাইফে যে প্রায়োরিটি গুলো আছে, সেটাকে তো অবভিয়াসলি সেটেল, মানে সেগুলোকে দেখতে হবে। যেরকম কেএফসির যে ওনার ছিল, সে তো 60 বছরের পরে গিয়ে করেছিল। আলাদিন রয়েছে, ওয়ারেন বাফে, কারণ ও এত বছর বেঁচে ছিল বলে। তো আমাদের লম্বা রাস্তা, যদি আমরা বেঁচে থাকি, যদি আমরা না বেঁচে থাকি, তাহলে এত ভেবে লাভই নেই, তাহলে তো আজই যা করার করে নিতে হবে। তো সবকিছুই করা আমার মনে হয় দরকার, এবং সে কারণেই হয়তো রেডিওলজি নেওয়া, যাতে আমি সবকিছু ব্যালেন্স করতে পারি। অনেক ধন্যবাদ দেবরাজ সময় দেওয়ার জন্য, এবং আমার মনে হয় আরো অনেক এরকম অনেক আড্ডা আসবে, এবং আমার মনে হয় যে অনেক কিছু নেওয়ার আছে এই আড্ডাগুলো থেকে। অনেক যারা বিশেষ করে ডাক্তারি পড়ছে বা ডাক্তারি পড়ার স্বপ্ন দেখে, কিংবা যারা তার বাইরেও, আমার মনে হয় যে এই ফিল্ডটা সম্পর্কে অনেক অনেক এরকম কথাবার্তা, এরকম আড্ডা হয়তো এর আগে বাংলাতে কখনো হয়নি। অনেক ধরনের পডকাস্ট হয়, বাট এইরকম হয়তো প্রথমবার। তো এগুলো আসতে থাকবে। আমি শুধু একটাই জিনিস বলবো, যে তোর লাইফটা দেখে আমি নিজে শিখেছি যে জীবনে ধাক্কা খেয়েও আমরা অন্যভাবেও জিনিসটাকে আমরা, এবং তুই এখন যে মাল্টিপল হ্যাটস তুই যে করছিস, এবং তোকে একটা জিনিস আমি দেখেছি যে তুই কখনো এখন যেটা আছে সেটাতে কন্টেন্ট থাকিস না, আরো কিছু এক্সট্রা নতুন কিছু একটা ভাবনা, নতুন কিছু করতেই হয়। সেই যে জিনিসটা যে আছে তোর মধ্যে, সেই যে তাগিদটা, সেটা অনেকেরই কিন্তু একটা সময়ের পরে গিয়ে মনে হয় যে ধুর, যেটা করছি করি, তারপরে আর এক্সট্রা কি করবে। এই যে তোর মধ্যে ইউ আর ওয়ারিং ডিফারেন্ট হ্যাটস, যে টিচার, পড়াশোনা করানো, এন্টারপ্রেনারশিপ করা, এখন তুই ব্লগিং করছিস, যে পডকাস্ট নিচ্ছিস, পেশেন্টও দেখছিস, এমডি মেডিসিন করেছিস, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য গ্রাইন্ড অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ অন ডুইং থিংস ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। আর এই আর কি বলার। এবং বাকি এরকম আরো অনেক আড্ডা আসবে এই ডক্টর লুজার চ্যানেলে। নতুনভাবে ডক্টর লুজার ফিরে এলো, যেরকম কথা দিয়েছিলাম, এবং প্রচুর এরকম আসবে। এবং আমার মনে হয় অনেক কিছু জানার থাকবে, অনেক কিছু শোনার থাকবে, ডাক্তারি এবং ডাক্তারির বাইরেও। তাহলে যদি মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারিস। দেখা হবে পরের এপিসোডে। ততদিন অবধি সবাই খুব ভালো থাকবে আমি চাই, এবং অল দ্য বেস্ট সবাইকে।